গৌতম রসিক গল্পে। আজকে কোনো হাসির গল্প নয়, আজকে আমরা নিয়ে এসেছি একটা ভৌতিক গল্প। গল্পের নাম ভুতুড়ে খাদ। গল্পের লেখক শৈলজানন্দন মুখোপাধ্যায়। শুরু করছে আজকের ভৌতিক গল্প ভুতুড়ে খাদ। থেকে আরেক কলিয়ারিতে বদলি হয়ে এসেছি। কয়লা কুঠির ডাক্তার, ভারী রকমারি কাজ। খাদের কুলি কামিন থেকে আরম্ভ করে ম্যানেজার সাহেব পর্যন্ত যে সেখানে আসে, সকলেরই জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারোর পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাক ডাক্তারকে। কোথাও কোনো কুলি ধাওয়ায় হয়তো রুগী মরেছে, ডাক ডাক্তারকে। খাদের নিচে কুলি মরেছে, সকলেরই আগে আমাকে সেখানে ছুটতে হবে। সে যাই হোক, চাকরি করতে এসে দুঃখ করে লাভ নেই। বাসাটি মন্দ নয়, টালি দেওয়া খানে ঘর, সম্মুখে দেওয়া উঁচু ছোট একটুখানি রকের নিচেই উঠোন, উঠোনে রান্নার জায়গা, চারিদিকে ফাঁকা। ভাবলাম ভালোই হলো। আগে যে কলিয়ারিতে ছিলাম প্রকাণ্ড কলিয়ারি, ছোটোখাটো একটা শহর বললেই চলে। চারিদিকে ধোঁয়া আর বস্তির দম যেন আটকে রেখেছিল। আর এখানে তাহলে একটু নিঃশ্বাস পেয়ে বাঁচব। ম্যানেজারবাবু বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক তিনি। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা জমিয়ে রাখা ভালো। বিকেলে বেড়াতে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো রঙের দাড়িওয়ালা একটি ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে দাঁড়িয়ে পড়লেন। গোঁফগুলি নিচের দিকে বেঁকে আছে, মুখের পানে এক দৃষ্টিতে গিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটু হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন ওইদিকেই যাই, আপনার সঙ্গে গল্প করাও হবে। বলেই তিনি নিজের পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করেছেন প্রায় 10 বছর, অথচ একটি দিনের জন্য তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখান থেকে মাইলখানেকের মধ্যে একটা গ্রামে। সন্ধ্যার আগে রোজ তাকে বাড়ি পৌঁছতে হয়। কোনো কথাই আমি জিজ্ঞেস করিনি, তবুও তিনি আমায় সমাধান করে দিলেন। বললেন, দেখুন, এখানকার নিয়মই হচ্ছে তাই। আপনিও যেন সন্ধ্যার পরে বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ জানেন না তো, তাই সমাধান করে দিলাম। বললাম, কেন? বলতেই তিনি তার কালো গোঁফের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বার করল। বুঝলাম। তিনি একটুখানি হাসলেন, বললেন, জিজ্ঞেস করার কিচ্ছু নেই, বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূত বিশ্বাস করেন? বললাম, না। এই মরেছে, চারিদিকে ভূত মশাই। কলিয়ারিরা ভূতে ভূতে একেবারে ছিঁড়ে গেছে। সন্ধে হলে তল্লাতে আর জন্ম নিশ্চিত দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় পায়, রাতের কাজ তো কোনো রকমে উঠে গেছে। অন্ধকার রাতে একদিন দেখবেন কি ভীষণ ব্যাপার। ঘরে বসে হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, কাজ চলছে, ঘন্টা বাজছে গটাং গটাং করে, ট্রাম লাইনের ওপর ঘর ঘর করে কয়লার গাড়ির শব্দ পাচ্ছে। কিন্তু কাছে গিয়ে দেখুন, সব চুপ, কোথাও কেউ নেই। সন্ধে হয়তো দেখলেন ডিপোয়ে কয়লার একটি গুঁড়ো পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগন কয়লা গাদা হয়ে গেছে। বললাম, তাহলে তো ভালোই হবে। ভূতগুলো খুব উপকারী বলুন। ভদ্রলোক আবার তেমনি দাঁত বার করে হাসলেন। তা বললে হবে কি, খুন যখন যে লেগেই আছে। এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন না হচ্ছে। আর
আগে মশাই যা কিছু হতো এই খাদের নিচেই হতো। গত 2 বছর ধরে ভূতগুলো দেখছি উপরে উঠে আসছে। এই ধরুন আমার অফিসের খাতাপত্র আজ ঠিক যেমন রেখে চাবি বন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখো সব ওলট পালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছু করে না। এই যা আজকাল আমাদের গা সওয়া হয়ে গেছে। হেসে জিজ্ঞেস করলাম, তাই বুঝি? তা আপনাকে বাড়ি পৌঁছতে হয় বেলা থেকেই? আর্নের ভদ্রলোকটি জানালেন। নিশ্চয়ই মশাই, একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা শিউরে উঠবে। থাক, আজ আপনাকে দেরি করব না, অন্য একদিন বলবো। এখন চলি, নমস্কার। বলেই তিনি তার হাত দুটো তুলে আমার দিকে একটি নমস্কার করে ডান দিকের রাস্তায় ভাঙলেন। ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা কি সব শুনছি মশাই? আপনার কলিয়ারিতে ভূত আছে নাকি? এ কি সত্যি? ম্যানেজার বাবু হাসলেন আর বললেন, শুনেছেন এর মধ্যে? বললাম, শুনেছি, কিন্তু ভূত আবার কি? আমি তো ভূতে বিশ্বাস হয় না কোনোদিন। ঘাড় নেড়ে ম্যানেজারবাবু বললেন, কিছু নয়, সব খাদের অবস্থা বড় খারাপ। ঢালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে ঢাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায় মারা যায়। কিছুদিন আগে, না না না, কিছুদিন না, অনেক দিন আগে, আমিও তখন এখানে ছিলাম না, শিবরাম নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি বেড়ে গেছিল যে একদিন দেখতে না দেখতে বান এসে খাদের মুখে, খাদ পথে হুড়হুড় করে জল ঢুকতে থাকে। তাকে আর রুখবে কে? দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে, লোকগুলো বাঁচবার অনেক চেষ্টা করলো, কিন্তু 2 দিন ধরে তখন কাজ চলেছে, লোকগুলো বাঁচবার চেষ্টা করলেও 3 দিনের দিন তখন বাঁধ কমলো, তখন খাদ তখন ভর্তি হয়ে গেছে। পাম্প দিয়ে জল তুলে অনেক কষ্টে নিচে নেমে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের যেখানে সেখানে মরে পড়ে আছে। ব্যাস, সেই থেকে লোকের ধারণা যে ওই লোকগুলো একসঙ্গে মারা গেছে, ভূত সেখানে আছেই। এই বলে তিনি খুব জোরে জোরে হো হো করে হেসে উঠলেন। আমিও হাসলাম বটে, কিন্তু কেবল আমার মনে হতে লাগলো, অতগুলো লোক, মানুষ কোন দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায় মতো হা হা করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো মা বাপ আছে, খাদের ওপর কুলি ধাওড়ার, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী পুত্র। চুপ করে ভাবতে ভাবতে গিয়ে আমার মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল। সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সম্মুখে দেখতে পেলাম। গল্প করতে করতে সন্ধে হলো। ম্যানেজার বাবু চাকর আমাদের সঙ্গে এলেন লণ্ঠন নিয়ে। তিনি বললেন, একটু চা খেয়ে যান। চা খেয়ে যখন তার কাছ থেকে বিদায় নিলাম, তখন রাত্রির 8টা। ম্যানেজার বাবু বললেন, আমার চাকরটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক। ভাবলাম তিনি ভাবলেন হয়তো ভূতের ভয়, রাস্তায় যদি আমার আবার কিছু বিপদ আপদ হয়। হেসে বললাম, না না, কিছু দরকার নেই, ভূতের ভয় আমি করি না। তিনিও হেসে আমার নমস্কার জানিয়ে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়েই বাইরে যখন এসে পড়েছি, দাঁড়িয়ে এসে দেখলাম অন্ধকার রাত্রে চারিদিক থমথম করছে, কোথাও জনমানবের সাড়া শব্দ নেই।
মাথার উপরে আকাশের দিকে তাকালাম। আকাশটা যেন তারায় ঠাসা, তারই একটু ঝাপসা আলোয় পথের উপরের দিকে এগিয়ে চললাম। বাসাটা আমার নেহাত কাছে নয়, পথের পাশে দু তিনটে কুলি দেওয়া পেड़ আম কাঁঠালের একটি বাগান, আরো পরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো ছোট একটি পথ, তারই কিছু দূর এগিয়ে বাঁহাতি একটা পোড়ো বাড়ির মতো ভাঙা বাড়ি, সেখান থেকে ডান দিকে নিম গাছের তলা। 2 মিনিট হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছবো। কি যেন ভাবতে ভাবতে আমি সেখান থেকে বাগানের ভিতর সরু একফালি পায়ের চলা পথের উপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে পিছনে কুলি ধরা সেই একটা কুকুর চেঁচাতে আরম্ভ করলো। তার চিৎকার তখনও থামেনি। হঠাৎ দেখি বেশ কয়েকটা গাছের তলা দিয়ে শুকনো পাতার মর্মর শব্দ করছে মস্ত হলো। লম্বা কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যিকার আমি একটুখানি ভয় পেয়ে গেছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি, তার আগে লোকটা আমার আরো একটুখানি কাছে সরে এসে বলল, ডাক্তার বাবু, তুই একবার আয় আমার সঙ্গে। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? সে বললে, আমার ছেলেটাকে বাঁচাতে হবে ডাক্তার বাবু। তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে। তুই আয়। কি হয়েছে তোর ছেলে? বললে, তা জানি না বাবু, তুই দেখবি চল। আবার তোকে আমি কাছেই দাঁড়িয়ে যাব। চল। বাগান পেরিয়ে আমরা একটা রাস্তা ধরলাম। সে আমার আগে আগে চলতে লাগলো। জিজ্ঞেস করলাম, তোর নাম কি? সে বলল, আমার নাম টুইলা মাঝি। বললাম, কতদূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছে একটা খড়ো ঘর দেখে বলল, ওইখানে। চুপ করে পথ চলি। তার তার সঙ্গে কথা কইতে আরম্ভ করলাম। বললাম, খাদে বুঝি তুই কয়লা কাটিস? হুঁ বাবু। কটি ছেলে তোর? ওই একটি। ছেলেটি কত বড়? তা অনেক বড় বটে। তবু কত বছরের? কে জানে তা, অত জানি না। এমনি সব নানান কথা কইতে কইতে পথে চলে যাচ্ছি আমরা। সামনে হাত বাড়িয়ে যে গড়গুলো আমায় দেখাচ্ছিল, যত এগিয়ে যাই মনে হয় সেগুলো আরো দূরে। বললাম, একে টুইলা, কাছে বলছিলি যে? টুইলা বললে, হুঁ বাবু, কাছে লয় তো কি, কিন্তু পথ ফুরায় না যে। ছেলেটার তোর কি হয়েছিল প্রথমে? টুইলা চুপ করে রইল। হ্যাঁ রে, প্রথমে কি হয়েছিল কি? টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিল। বললে, খাদে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবু সে বানের কথাটা মনে পড়লাম। বললাম, কখন রে? সে তো অনেক দিন। টুইলা বললে, অনেক দিন। বললাম, তারপর? তারপর সে বলল, আমরা তারপর তখন
অনেক লোক ছিলাম খাদের ভিতরে, কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে বাঁচেনি শুনলাম, তুই বাঁচলি কেমন করে? তুইলা আর জবাব দেয় না। এবার আমার মনটা যেন কেমন করতে লাগলো। বললাম, হ্যাঁ টুইলা, শুনেছি নাকি এখানে খুব ভূতের ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। ভাবলাম অন্ধকারে কালো মানুষ হয়তো খানিকটা এগিয়ে গেছে বলে দেখতে পাচ্ছি না। ডাকলুম, টুইলা! কোথায় টুইলা? এদিকে ওদিকে আগে পিছে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে দিকচিহ্ন অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। মাথার ভিতরটা চঞ্চল করতে লাগলো। সমস্ত শরীরে রক্ত আমার জল হয়ে আসছে। পিছন ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে আমি যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো আড়ষ্ট, গলাটা যেমন শুকিয়ে আসছে। কোন দিকে গিয়ে কতক্ষণ চলেছে আমার মনে নেই। রাত্রি অন্ধকার কেটে গিয়ে চারিদিক যেন ফর্সা হচ্ছে। দেখি তখন আমি পথ চলছি। শরীর তখন আর শক্তি নেই, পায়ে কোনো জোর নেই। নিতান্ত কেমন যেন মরণী বলেই বেঁচে আছি। এমনি সময় আমার মনে হতে লাগলো দূরে কতগুলো লোক আসছে। সেই দেখে সেখানে পথের ধারে আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস হয় না, এরাও ভূত নয় তো? প্রভাতের আলোয় দেখলাম কয়জন কুলি তাদের ঝোড়ো গাইতে কাঁধে নিয়ে কুঠিতে বোধহয় কাজ করতে চলেছে। জিজ্ঞেস করলাম, হারে ডামরানা কোন দিকে? একজন বললে। তার কথা বাবু, ওই যে চিমে দেখছিস ওইখানে। সর্বনাশ! উঠে দাঁড়ালাম। প্রায় 30 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা দেহ হয়ে বাসায় যখন ফিরলাম, তখন বাড়িতে তখন কান্নাকাটি পড়ে চলেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা সারা রাত ঘুমোয়নি। অপরিচিত জায়গা, কাকেই বা কি বলবে, ভগবানের উপর নির্ভর করে সবাই তখন হাঁ করে পথের পানে চেয়ে আছে। পাছে ওরা ভয় পায় ভেবে কাউকে কিছু বলিনি। বললাম, মরণাপন্ন একটি রুগীর কাছে সারা রাত জাগতে হয়েছে। সকালে সেখান থেকে আমার বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত জবাবের আশায় বসে আছি। এমন আবার আর এক দুর্ঘটনা। রাত্রি প্রায় 1টা, ম্যানেজারের কাছে ডাক পড়লো, খাদের নিচে লোক মরেছে, আমার যেতে হবে। বলে পাঠালাম যাওয়া আমার পক্ষে অসম্ভব। ম্যানেজার বাবুকে দয়া করে এখানে একবার আসতে বলো। আলো হাতে 2জন চাপরাশিকে সঙ্গে নিয়ে ম্যানেজার বাবু নিজেই এলেন। হাসতে হাসতে বললেন, ভূতের ভয় বুঝি? সেদিন সেই টুইলের কথাটা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না তা নয়, খাদের নিচে রাত্রে তো আর কখনো কেউ যায় না। তবে মরলো কেমন করে? কিছু কয়লা দরকার ছিল, তাই ডবল হাজিরে নিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম তাদেরকে। পুলিশে খবর পাঠিয়েছি। তার আগে চলুন না, একবার দেখে আসতে হবে। অনেক লোকজন সঙ্গে নিয়েও ভয়ে ভয়ে খাদে নামলাম। গিয়ে দেখি অবাক কাণ্ড। কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর খাতির মুখে। সেখানে কয়লার চাপড়ার মাথায় একটা লোক মরে পড়ে আছে। মরবার পর মৃতদেহ সেখানেই ফেলে রেখেছে লোকজন। উপরে উঠে এসেছিল লোকজনগুলো। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মালকাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে মৃতদেহ সন্ধান করতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল
সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে যাচ্ছে প্রকাণ্ড ফাঁকের মাঝখানে। সেখানে যাবার কোনো সম্ভাবনাই নেই। মৃতদেহটা সেখানে থেকে টেনে এনে 7 নম্বর খাঁচের কাছে রেখে আমরা তো উপরে উঠে আসলাম। পুলিশ না ওঠা পর্যন্ত মৃতদেহ উপরে তোলার কোনো উপায় নেই, অথচ প্রচুর পুরস্কারের লোভেও সেখানে মরা আগলে থাকতে রাজি হলো না। ম্যানেজার বাবু নিজেও আমার বাসায় পৌঁছে দিলেন। পুলিশ এলে আমাদের খাদে নামতে হবে, কিন্তু রাত্রি তখন কত ঠিক মনে নেই। পুলিশ এসেছে, আবার আমার খাদের নিচে নামতে হলো। এবার আমাদের সঙ্গে বেশি লোক গেল না, যেতে চাইল না। ম্যানেজার বাবু হেসে বললেন, পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, ভাবো নাকি ভূতেরও তো পুলিশে ভয় আছে নাকি? ম্লান হাসি হেসে তো গেলাম, যা থাকে কপালে। একে রাত্রের অন্ধকারে কিছুই দেখবার জোর নেই। তারপর সেই কয়লার পাতাল পুরি, চারিদিকে কালো। তবে আমাদের সঙ্গে আলো ছিল প্রচুর, প্রত্যেক হাতে একটি করে সেফটি ল্যাম্প। পুলিশের ইন্সপেক্টরের হাতে টর্চ। আগে আগে যাচ্ছে মালকাটার সর্দার। কিন্তু দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সেখানে নেই। খালি খানিকটা পথে রক্তের দাগ আর কালো কলার ওপর জমাট বেঁধে আছে। এও মুখ চাওয়াচাওয়ি করে দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই, চারিদিকে নিস্তব্ধ। খাদের ঢাল থেকে কোথাও বা খুটখুট করে ছোট ছোট কয়লা খসে পড়ে আছে, কোথাও বা ধূপ ধূপ করে জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায়? ইন্সপেক্টর বাবু বললেন, আসুন, এদিকে ওদিকে খোঁজ করে দেখি, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু আমারও আর বিশ্বাস না করে যাই কোথায়? এই আগের বারেও তো এমনই ঘটেছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু বেশ সাহসী লোক। টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে চললেন। সবার পিছনে যেতে আমার ভয় করছিল। কোনো রকম পাশ কাটিয়ে কৌশল করে কি জানতে না পারে ফস করে আমি এক সময় মাঝে ঢুকে পড়লাম। খোঁজার কিন্তু শেষ হলো না, কিন্তু লাশ পাওয়া গেল না। খুব ছোট একটা সুড়ঙ্গের ভিতরে চলে যাচ্ছি, হঠাৎ এক বিরাট চিৎকার। ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন চিৎকার করে ওঠে, ঠিক তেমন এও যেমন এও যেন ঠিক তেমনি একটি গোঙানো শব্দ, একেবারে পুলিশ বাবু পায়ের কাছে। আমরা তো চমকে উঠে শিউরে খানিকটা পিছু করতে গিয়ে ওর গায়ে পড়লাম। ভয় তো ম্যানেজার বাবুকে জড়িয়ে ধরেছি, সর্বাঙ্গ শিরশির করে পায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে উঠেছে আমার। গেলাম আর কি, বাঁচবার কোনো আশা নেই। ইন্সপেক্টরটা অত সাহস, টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছেন, দেখেন মৃতদেহ বুকের উপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। বাপ বলে তিনি লাফিয়ে উল্টে পড়লেন আমার ঘায়ে। আমি পড়লাম ম্যানেজারের গায়ে, ম্যানেজার দিলেন কনস্টেবলের পা মরিয়ে। এমনি করে সবাই মিলে হুটোপাটি করছি, এমন সময় অবাক কাণ্ড, ইন্সপেক্টরের হাতে টর্চ গেল নিভে। অনেক টেপাটেপি করেও কিছুতেই আর জ্বালানো গেল না। তারপরে একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা তখন ছেড়েই দিলাম। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে রইলাম এবং সকলে পরামর্শ করে বললাম, যাই হোক, যেমন করে দেশলাই জেলে যে সুড়ঙ্গ দেওয়াল ধরে চলুন, আমরা ফিরে যাই। এমন সময় এখানে প্রাণ দেওয়ার চেয়ে পালিয়ে যাওয়া বেশ ভালো। সর্দার বললে, চল, আমি পত্নী, একটা জাপানি বক্সতে আমি আমার হাতে
আমি এখানে ওদেরকে বের করে নিয়ে যাবো। আমার পকেটে দেশলাই ছিল, কাঁপতে কাঁপতে সেটা বার করতে সর্দার হাতে দিলাম, কিন্তু ফোর্স করে সর্দার সেই কাঠিটা জ্বাললো। তার সামান্য আলোতে দেখলাম কিম্ভূত কিমার্কার প্রকাণ্ড একটা দৈত্যের মতো কালো কুচকুচে এক সাঁওতাল এসে দাঁড়িয়েছে আমাদের সম্মুখে। লম্বা লম্বা হাত দুটি বেরিয়েছে আমাদের সুড়ঙ্গে পথ আগলে রেখে বলল, যাবি কোথা? ছেলেকে আমার বাঁচা গুতে তা বাদে যাবি? ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা বার করে তিনি ধা করে চালালেন একটি গুলি। ভীষণ বিকট আওয়াজ, কানে তালা লেগে গেল। কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকার সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে বললেন, গেলাম গেলাম, ওর বাবারে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ভূতে মানুষে বুঝে মনে হয়। ইন্সপেক্টর গোঙানির শব্দ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে তার কাছে আমাদের থেকে খানিকটা দূরে সরে গেছে। ছটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি? আর চালা 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 দেখি কেমন মরদ। আমরা তখন পরস্পরের জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস বুনো ডুবোই জলের ঠিক ইঁদুর মরা করে, ছেলেটো একইভাবে মেরে দিলি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বুক কেঁদে ফেললেন। দোহাই দোহাই বাবা, আমাকে ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই। আচ্ছা তোকে না হয় ছেড়ে দিলাম, কই ডাক্তারটা কই? বলেই বাড়িয়ে দিল তার হাত এবং আমার হাত ধরে বললে, এই দেখ, যদি তুই বাঁচাতে পারিস। আমার তখন দম আটকে আসছে। আমি দেখিয়ে কোথা, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গো গো করছি। তেমন তারপর যে উপরে উঠে এসেছি, কেমন করে যে বাড়ি পৌঁছেছি কিছুই জানিনি। বলে দরখাস্ত তো আগেই করেছি, জবাব এলো কিনা জানবার জন্য বেলাবেলি তো গেলাম সেদিন ম্যানেজারের সঙ্গে দেখা করতে। গিয়ে শুনি অদ্ভুত ব্যাপার, কাল রাত্রি থেকে ম্যানেজারকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খাদের নিচেও না, খাদের উপরেও না। সর্বাঙ্গে আমার গা শিউরে উঠল। তাহলে তিনি গেলেন কোথায়? শুনছিলেন রসিক গল্প। আজকের গল্প ভূতের খাদ। গল্পের লেখক সুরেশনন্দন মুখোপাধ্যায়, গল্প সূত্রপাঠে এবং বিভিন্ন চরিত্রে শুভম এবং স্পেশাল এফেক্টস ও পরিকল্পনা পরিচালনায় শুভম। দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন এই ধরনের গল্প পেতে। আমাদের কত দুখানা গল্প ছিল